এবারে আমরা ডেকে নিতে চাই আমাদের মঞ্চে বক্তব্য প্রদানের জন্য জনাব জাফর রাজা চৌধুরী, সাবেক রেজিস্ট্রার, বাংলাদেশ কপিরাইট অফিস। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি কপিরাইট অফিসে জয়েন করি 2016 অক্টোবরের 13 তারিখে, এবং এরপরে আমি আমার রিটায়ারমেন্ট পর্যন্ত প্রায় 5 বছর 4 মাস 20 দিন আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। এবং এটা করতে করতে আমার মধ্যে কপিরাইট বিষয়কে একটা প্যাশন তৈরি হয়েছিল। ভেরি ইন্টারেস্টিং হচ্ছে যে কপিরাইটটা কি, আমি প্রথমে অফিসে গিয়ে 3 দিনের মাথায় একটা ধাক্কা খেয়েছিলাম। যে আমাকে আমার পিও বলেছিল যে স্যার আপনার সাথে এক ভদ্রলোক দেখা করতে এসছেন, তো ঠিক আছে নিয়ে আসো। নিয়ে আসার পরে বলে আপনার পরিচয় বললো যে উনি একজন খুব স্বনামধন্য পাবলিশার। তো বললাম যে কী জন্য এসছেন। তো আসার পরে বললো যে হ্যাঁ আপনার অফিস থেকে আমাদের একটা নোটিশ নাকি গেছে যে আমি বই কপি করে নকল করে বেড়াচ্ছি, তো এই ধরনের নোটিশ যাবে কেন। তখন আমি বললাম যে এই অসুবিধা কি, আপনি নোটিশটা দেখান। বলে হ্যাঁ দেখাল। দেখার পরে দেখা গেলো যে উনি একজন লেখকের বই কপি করে এটা বাজারে ছেড়ে বিক্রি করছেন, লেখক কিছু জানেন না। বললাম যে হ্যাঁ রাইটলি উনি কমপ্লেন করেছেন সেই জন্য গেছে। উনি খুব খেপে গেলেন, খেপে গেলে বলে যে আপনার কতদিন হয়েছে কপিরাইট অফিসে। আবার আমি বললাম যে না আমার তো এই 3 দিন 4 দিন হলো। বলে যে আপনি কি কপিরাইট মানে জানেন। আমি হতভম্ব, সে কপিরাইট রেজিস্টারকে সে চ্যালেঞ্জ করছে কপিরাইট মানে কি। আমরা যে খুব ইয়ে হয়ে বললাম না ভাই আমি তো জানি না, আমি নতুন আসছি। বলে কপিরাইট মানে তো খুব সহজ। বলে তাহলে বলেন। বললো যে কপি মানে নকল করা, রাইট মানে হ্যাঁ রাইট মানে অধিকার। তো আমার নকল করার অধিকার, আমি আমি আর অধিকার প্রয়োগ করছি, আপনার সমস্যা কোথায়। আমি তো একদম কিং কর্তব্য বিমূঢ়। আমরা জানি তখন হঠাৎ কি মনে হলো জানি না, আমি বললাম যে ঠিক আছে বইটা কি বা লেখাটা কি আপনি লিখেছেন। বললো যে না আমি তো লিখিনি। কে লিখেছে। ও লিখেছে লেখক লিখেছে। তো ওই আমি বললাম ওই অধিকারটা আপনার না, ওই লেখকের। তখন উনি দেখলাম যে একটু হলো যে যা। তো এই 2016 অক্টোবরের 20 তারিখে এই ছিল সিনারিও, এবং আমরা বিভিন্নভাবে ক্যাম্পেইন করার চেষ্টা করেছি কপিরাইটটা কি। আমি জাস্ট আজকে আপনাদের অফিসে জয়েন করা জাস্ট আপনাদের এখানে আসার আগে আমি দেখছিলাম যে সিসাক তারা গোটা ওয়ার্ল্ডে আপনার সঙ্গীত নিয়ে কাজ করে। এই তারা একটা রয়্যালিটি কালেকশন করে, এবং এটা টোটাল গ্লোবাল ইয়ে ছিল 2025-এ $13.97 বিলিয়ন তারা ইনকাম করেছে। মরহুম আয়ুব বাচ্চু মেয়ে অস্ট্রেলিয়া থাকতো, উনি মারা যাওয়ার পরে আমাকে একটা ইমেল দেওয়াতে বললো যে আমার বাবার যে সুর করা এবং ইয়ে করা যে গীতিকার হিসাবে যে কাজ করা এবং ওনার গাওয়া গানগুলোর সবাই যে যার মতো বাজাচ্ছে, কিন্তু ইভেন আমার বাবার নামটাও নিচ্ছে না। দেন আই টুক ইট আপ সিরিয়াসলি। তখন আমি বললাম যে এখানে কেউ কি তোমার আছে। আমি জাস্ট উত্তর দিলাম, তখন বললো যে হ্যাঁ আমার মা আছে। তখন মিসেস আইয়ুব বাচ্চু আমার সাথে যোগাযোগ করেন, পুরো ওনার সমস্ত গানগুলাকে আমরা ডিজিটাল আর্কাইভিং করলাম কপিরাইট অফিস থেকেই, প্লাস আমাকে সাহায্য করলো। আজকে এখানে জুয়েল নেই, সে সাউন্ড রেকর্ডিংয়ের উপরে কাজ করে, অস্ট্রেলিয়া থেকে কোর্স করে আসছিল, তাকে নিয়ে আমি করে দিই। করে দেওয়ার পরে আপনারা বিশ্বাস করবেন 7 মান্থস $5,014 এই আইয়ুব বাচ্চুর এই যে ডিজিটাল আর্কাইভিংয়ের মাধ্যমে যে চ্যানেল করা হয়েছিল ওই চ্যানেলে আর্ন করে $5,014 7 মাসে। আমরা এই টাকাটা ওই তৎকালীন মাননীয় মন্ত্রীর মাধ্যমেই প্রোগ্রাম করে এটা দিলাম, এবং প্রচুর কাভারেজ এসছে। আসার পরে তৎকালীন আমার এলাকারই মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন তখন উনি বলে যে তুমি তো মানুষকে টাকা আর্ন করে দিচ্ছ, তুমি কেন এই যে শাহ আব্দুল করিম এর ছেলেকে কেন করে দিচ্ছ না। ওইটাও আমরা নিলাম, এবং আপনি অবাক হবেন 1 বছরের মাথায়
ওনার রয়্যালিটি ক্রস করেছিল $10,000 এবং দিস ইজ নট ফান। এটা প্র্যাকটিক্যালি আমি তখন রিটায়ার করেছি, তখন তৎকালীন মন্ত্রী মহোদয় এসে আমার মাধ্যমে ওই চেকটা ওই